Hello dear student, how are you all? I hope you are all well by the grace of Almighty Allah. Now I am describing about an important topic about transformation of sentence. This is the class of 7. আমরা এখন only alone ব্যবহার করে কিভাবে affirmative sentence কে নেগেটিভ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি বা বাড়িতে আমরা অবশ্যই পড়াশোনা করতেছি, প্রত্যেকেরই আমাদের বাসায় টেক্সট বই আছে, আমরা অবশ্যই পড়াশোনা করতেছি, আমরা জানি। এখন আমাদের পড়াটা আরেকটু বাড়িতে এক্সটেন্ড করার জন্য, আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য আমি এই ক্লাসটি করতেছি। তোমরা, আমি আশা করি মনোযোগ দিয়ে সবাই এই ক্লাসটিতে অংশগ্রহণ করবে। আমরা জানি যে অনলি অ্যালোন ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা যে সকল পন্থা অবলম্বন করব সেগুলো হচ্ছে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তিত্বকে বা ব্যক্তি, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, প্রাপ্তবয়স্ক, বাবা মা হোক, যে কোনো ব্যক্তিত্বকে বোঝালে নান ভার্ব বসে। আর অনলি অ্যালোন দ্বারা যদি কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাহলে আমরা সেটার জন্য নাথিং ভার্ব বলবো, কারণ নাথিং ভার্ব দিয়ে শুধু বস্তুকে বা প্রাণীকে বোঝানো যায়। অনলি অ্যালোন দ্বারা যদি বয়স, কোনো ব্যক্তি বা বস্তু, প্রাণী, কোনো ব্যক্তি বা প্রাণী বা ছেলে মেয়েদের বয়স বোঝায় বা কোনো সংখ্যা বোঝায়, যেমন আমার কাছে 2টা বই আছে, আমার কাছে 3টি কলম আছে, এরকম সংখ্যা বোঝায়, তাহলে আমরা নট মোর দেন, অর্থাৎ এর বেশি নয়, নট লেস দেন, এর কম নয়, এরকমভাবে আমরা অনলি অ্যালোন ব্যবহার করে, অর্থাৎ ব্যক্তি, বস্তু, প্রাণী, বয়স ইত্যাদিকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন করতে পারি এই সকল নিয়মে। অর্থাৎ আসো আমরা এখন দেখি এটার সেন্টেন্সের প্রয়োগ আমরা পরীক্ষায় কিভাবে আসবে। অনলি অ্যালোন দ্বারা, অনলি অ্যালোন অ্যাফার্মেটিভ আসতে পারে পরীক্ষা, অথবা উল্টা রিভার্স, অর্থাৎ এটার বিপরীতটাও আসতে পারে। অনলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেমন আমরা এখানে দেখব অনলি হি ক্যান ডু দ্য সাম, মাত্র সেই পারে কাজটি করতে, অর্থাৎ এখানে অনলি এরপরে হি আছে, তাহলে হি হচ্ছে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে অনলি দ্বারা। তাহলে আসো আমরা এটা কিভাবে নেগেটিভ করতে হয় এটা আমরা এখন দেখি। তো অনলির পরিবর্তে আমরা, অনলির বদলে আমরা নান ভার্ব লিখলাম, নান ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ডু দি সাম। অর্থাৎ এই অনলি, এখানে ছিল ব্যক্তি, অনলি হি, অনলি দ্বারা এই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমরা এটার পরিবর্তে লিখলাম নান ভার্ব, অর্থাৎ সে ছাড়া কেউ এই অঙ্কটি করতে পারে না, এটার অর্থ, মিনিং করছে এটা। আসো নেক্সট টাইমে আমরা দেখি আল্লাহ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে আল্লাহ ক্যান অ্যালোন সেভ আস ফ্রম ডেঞ্জার, একমাত্র আল্লাহই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এটা কিভাবে আমরা অনলি অ্যালোনের রুলস একটাই আমরা জানি, এটা এখন দেখি। নান ভার্বটা আগে বসাবো, নান ভার্ব আল্লাহ, অর্থাৎ আল্লাহ এখানে একজন ব্যক্তিত্ব একটা সাবজেক্ট, নান ভার্ব আল্লাহ, তারপরে ভার্ব সেভ আস ফ্রম ডেঞ্জার, অর্থাৎ এটার মিনিং দাঁড়াচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না, অর্থাৎ আল্লাহ ক্যান অ্যালোন সেভ আস ফ্রম ডেঞ্জার, একমাত্র আল্লাহই পারে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে। নান ভার্ব আল্লাহ ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার, অর্থাৎ আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আমাদের আর কেউ রক্ষা করতে পারে না, এটা মিনিংটা দাঁড়াচ্ছে। মিনিংটা মেন জিনিসটা আমরা বাসায় যদি এই অনলি অ্যালোন দ্বারা কি বোঝায়, সংখ্যা না বয়স না ব্যক্তি না বস্তু, সেটা যদি আমরা একটু লিখে বাসায় প্র্যাকটিস করি তাহলে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অনলি অ্যালোন দ্বারা যদি কোনো বস্তু, জিনিস, সেটা গাড়ি হোক, বই হোক, বই পুস্তক বা কলম, চেয়ার, টেবিল, যাই হোক, এভরিথিং, মানে কোনো জিনিস হোক
বা প্রাণী হোক সেটাকে যদি বোঝায় তাহলে আমরা অনলি অ্যালোন ব্যবহার করে কি করতে পারি সেটা আমরা দেখি। যেমন এখানে আছে তুলি হ্যাজ অনলি এ ফিউ বুকস, অনলি এ ফিউ বুকস, অনলি এ ফিউ বুকস। তুলির আছে মাত্র অল্প কিছু বই, অল্প কিছু বই বোঝাচ্ছে। এখানে অনলি দ্বারা তুলিকে বোঝাচ্ছে না, তুলির আছে বোঝাচ্ছে। তুলি কি আছে? তুলি কিছু বই আছে, অল্প কিছু বই আছে, এটা বোঝাচ্ছে। তাহলে আসো আমরা দেখি, তুলি হ্যাজ, আমরা লিখি তুলি হ্যাজ অনলির পরিবর্তে নাথিং বাট, NOTHING, নাথিং বাট এ ফিউ বুকস। অর্থাৎ আমরা এখানে অনলির পরিবর্তে নাথিং বাট, যেহেতু এই ফিউ বুকস দ্বারা বস্তুকে বোঝাচ্ছে, বই একটা বস্তু, একটা জিনিস, সেটা তো আর মানুষ নয়, নাথিং বাট, এই জন্য আমরা এটা লিখলাম এ ফিউ বুকস। অর্থাৎ তুলি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এভাবে অনলি দ্বারা বা অ্যালোন দ্বারা, অনলি অ্যালোন ব্যবহার করে আরো কিছু বস্তু এরকম ভাষায় নিজেরা প্র্যাকটিস করি, যেমন তুলি আই হ্যাভ অনলি এ ফিউ টয়েস, আই হ্যাভ অনলি এ ফিউ কার্স, আই হ্যাভ অনলি এ ফিউ পেন্স, এইভাবে যদি আমরা লিখে লিখে প্র্যাকটিস করি, অর্থাৎ এ ফিউ বুকস এই বস্তুটার জায়গায়, তাহলে আমাদের আরো সুবিধা হবে এই জিনিসটা আয়ত্ত করতে অনলি অ্যালোন ব্যবহার করে। আসো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন অনলি অ্যালোন দ্বারা যদি কোনো বয়স বা সংখ্যা বোঝায়, সেটা দিয়ে আমরা কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি, অর্থাৎ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পারি, সেটা আমরা দেখি। যেমন এখানে আছে মামুন ইজ অনলি 40, তো এখানে মামুন ইজ অনলি 40, মামুনের বয়স মাত্র 14 বছর। এখানে তার বয়সকে বোঝাচ্ছি। 14 পরে ইয়ার্স ওল্ড, এটা থাকতেও পারে, নাও পারে। তাই আমি এখানে তোমাদের বোঝার জন্য দিই ইয়ার্স ওল্ড। এখানে 14 থাকতে পারে, 15 থাকতে পারে, যার যার যে বয়স। এখানে ইয়ার্স ওল্ড কথাটা নাও থাকতে পারে। তাদের মামুন ইজ অনলি 14 ইয়ার্স ওল্ড, মামুনের বয়স মাত্র 14 বছর। মামুনের বয়স মাত্র 14 বছর। তাহলে আমরা এটা, যেহেতু এটা সংখ্যা একটা বয়স, তাহলে আমরা এটা এভাবে বোঝাতে পারি, অনলি অ্যালোন দ্বারা বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন 14 বেশি না, নট লেস দেন 14 কম না। তাহলে কি 14 বেশি না, 14 কে বোঝাচ্ছে? মামুনের বয়স 14 বোঝাচ্ছে, 14 কম নয়, নট লেস দেন 14 কম নয়, অর্থাৎ 14 কে বোঝাচ্ছে। অর্থাৎ 14 তার বয়স, একটা ফিক্সড বয়স, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। আমরা এখন আসো দেখি অ্যাফার্মেটিভকে নেগেটিভ এই অনলি দ্বারা যদি বয়স বোঝায় কিভাবে করতে হয়, সেটা আমরা দেখি। মামুন is not more than 14. অথবা নিচে আমরা এটা দেখতেছি, এটা কিভাবে আমরা প্রকাশ করতে পারি, মামুন is not less than 14 years old। অর্থাৎ মামুনের বয়স 14 বেশি নয়। এখানে আছে নট মোর দেন, 14 বেশি নয়, নট লেস দেন 14, অর্থাৎ 14 কম নয়। তাহলে 14 কে শুধু বোঝাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। এখন আমরা দেখব পরবর্তী আমাদের অংশ কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি অথবা এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তর করতে পারি, সেটা আমরা এখন আসো আমরা অবশ্যই প্র্যাকটিস করব, এখন দেখব। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন চলো আমরা কিভাবে ইফ, হ্যাভ, উড দ্যাট ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্সকে অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ রূপান্তর করতে পারি, অথবা হোয়াট এ, হাউ, হোয়াট এ অথবা হাউ
এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াটে এবং হাউ ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করতে পারি। আসো আমরা এর কিছু উদাহরণের মাধ্যমে অর্থাৎ প্র্যাকটিসিং এর মাধ্যমে এটা আমরা দেখি। হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি তোমাদের ইফ হ্যাড উড দ্যাট, অর্থাৎ ইমাজিনারি সেন্টেন্স, এগুলো দ্বারা কাল্পনিক বাক্য প্রকাশ করা হয়। ইফ যদি, এখানে আছে এক্সক্লামেটরি সেন্টেন্সে ইফ আই ওয়্যার এ চাইল্ড এগেইন, মানে বর্তমানে আমি বলছি যদি আমি আবার শিশু হতে পারতাম, তাহলে এই যে আমার একটা বাসনা অর্থাৎ ইচ্ছা এটা প্রকাশ করছি, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটার পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করলে এটা আমরা আই উইশ, এই ইফের পরিবর্তে, অর্থাৎ এখানে আমি একটু দেখাচ্ছি ইফ হ্যাড উড দ্যাট, এদের পরিবর্তে আই উইশ, অর্থাৎ আমার ইচ্ছা আমার শখ, আই উইশ আমার ইচ্ছা আমার শখ, আমার ইচ্ছা বা আমার শখ, এই কথাটা আমরা বসাতে পারি। যদি আমরা এইভাবে বসাই তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ ইফ আই ওয়্যার এ চাইল্ড এগেইন, যদি আমি আবার শিশু হতাম, তাহলে আসো আমরা দেখি I wish I were a child again, অর্থাৎ দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি I wish, if এর পরিবর্তে আমি লিখলাম I wish, তারপরে বাকি সেন্টেন্স যা আছে অর্থাৎ I were a child again, এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এটার ভিতরে আছে if এর পরে, এটা আমরা হুবহু যা আছে সেটা লিখে দিব, তাহলে আমাদের এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এখানে সাবজেক্ট দুইটা, আই উইশ, আই এখানে সাবজেক্ট, আই এখানে উইশের পরে আই, এটাও সাবজেক্ট। এখন আসো আমরা হ্যাড ব্যবহার করে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে পারি এটা আমরা দেখি। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি পাখির মতো আমার ডানা থাকতো, এটা আমার ইচ্ছা প্রকাশ করলাম, অভিলাষ বা ইচ্ছা প্রকাশ করলাম। এখন আমি এটাকে লিখবো আই উইশ, I wish I had the wings of a bird, অর্থাৎ এখানেও হ্যাড এর পরিবর্তে আমরা আই উইশ বসালাম, কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এখানে আমরা হেড এর পরে আই ছিল, সাবজেক্ট ছিল, এখন আমরা আই উইশ লেখার পরে হেডের আগে সাবজেক্ট দিব, হেডের আগে সাবজেক্ট বসাবো। তা আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার শখ আমার ইচ্ছা পাখির মতো যদি আমার ডানা থাকতো, তাহলে এটাও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। এখন আসো আমরা দেখি উডদের ব্যবহার করে আমরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে পারি। যেমন এখানে আছে উড দ্যাট আই কুড বি এ পাইলট, যদি আমি পাইলট হতাম, এটাও একটা ইচ্ছা, তাহলে উড দ্যাট এটা ব্যবহার করে আমরা লিখতে পারি আবার আই উইশ আই উড বি এ পাইলট, অর্থাৎ আমার শখ আমার ইচ্ছা আমি যদি আবার পাইলট হতে পারতাম। তো এই সকল উদাহরণ বা এই সকল ক্ষেত্রে আমরা দেখি সেম নিয়ম বা প্রায় সেমই নিয়ম প্রযোজ্য হচ্ছে। এখন আসলে আমরা হোয়াটে অথবা হাউ ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ করতে পারি সেটা আমরা দেখি। হোয়াট এ ফাইন ওয়ার্ড ইট ইজ, তাহলে আমরা তো অবশ্যই বাড়িতে পড়াশোনা করেছি বা স্কুলে দেখেছি যে কোনো বাক্যের মধ্যে যদি এ বা এন আর্টিকেল থাকে, তাহলে সেটাকে আমরা এইভাবে করতে পারি। যেমন হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, তাহলে ইট ইজ এ ভেরি ফাইন বার্ড, তাহলে ইট ইজ এখানে সাবজেক্ট, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ এখানে আমাদের ভার্বটা পিছনে আছে, ইটটা সাবজেক্ট এটাও পিছনে আছে, তাহলে আমরা এটা আগে নিয়ে আসবো, অর্থাৎ ইট ইজ এ হোয়াট এর জন্য ভেরি, হোয়াট এর জন্য আমরা ভেরি, এখানে ভেরিটা বসাবো, ইট ইজ এ ভেরি ফাইন বার্ড,
অর্থাৎ এখানে আমরা ভেরিটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা প্রকাশ করব এখানে যে পাখিটা এটা একটা খুবই সুন্দর পাখি, এটা একটা খুবই সুন্দর পাখি, অর্থাৎ এই ক্ষেত্রে এ আছে, এখানেই আছে। তাহলে এটা অবাক হলে আবার বিস্ময় হলে অবাক হলে কি সুন্দর পাখি। হ্যাঁ, এভাবে আমরা আমাদের বিস্ময়টা প্রকাশ করতে পারি, আনন্দটা প্রকাশ করতে পারি। কোনো বাক্যে যদি এ বা এর না থাকে তাহলে সেটা কিভাবে করতে পারে আসো। যেমন এখানে হাউ দিয়ে এক্সক্লেমেশন সেন্টেন্স শুরু হয়েছে, হাউ বিউটিফুল দ্য কার ইজ, গাড়িটি কত সুন্দর, গাড়িটি হাউ মানে এখানে কত সুন্দর গাড়িটি। তাহলে এটা আমরা এইভাবে বিষয়টা প্রকাশ করলে আমরা অ্যাসার্টিভ করতে পারি। এখানে সাবজেক্ট আছে দি কার, তারপরে ভার্ব আছে ইজ, এটা আমরা লিখি দি কার ইজ, হার জন্য ভেরি, দি কার ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ গাড়িটি খুব সুন্দর। আমি যদি অ্যাসার্টিভ বাক্যে বলি, যেমন প্রথমে সাবজেক্ট ভার্ব তারপর বাকি অংশ, এবার যদি দি কার ইজ ভেরি বিউটিফুল, গাড়িটি খুব সুন্দর, আর বিস্ময় প্রকাশ করলে হাউ বিউটিফুল দ্য কার ইজ, গাড়িটি কত সুন্দর। এইভাবে আমরা আমাদের এক্সপ্রেশন, আমাদের সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এগুলো যদি আমরা লিখে উল্টাভাবে অর্থাৎ অ্যাসার্টিভগুলো আগে লিখে এভাবে এক্সক্লেমেটরিগুলো প্রকাশ করি, তাহলে আমাদের উভয় প্রকার অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ দুটো প্রকারের প্র্যাকটিস আমাদের বাসায় হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমাদের আমার এই পাঠদানটি ভালো লেগেছে। আমি আশা করব বাসায় বেশি বেশি করে, শুধু পরে নয়, খাতা নিয়ে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা আরও সফলতা দিয়ে এগিয়ে যাবে। তো কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। Thank you, my dear student, for watching my lecture or hearing my lecture. Thank you.